হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো সোশিওলজি নিয়ে। তাইলে রিচার্ড টি স্কেফারের সোশিওলজি 8 এডিশন। তাইলে এখানে আন্ডারস্ট্যান্ডিং দ্য সোশিওলজি সম্পর্কে পড়বো। হোয়াট ইজ সোশিওলজি, সোশিওলজি কি, হোয়াট ইজ সোশিওলজিক্যাল ইমাজিনেশনটা কি, ডেভেলপমেন্ট অফ দ্য সোশিওলজিটা কি, মেজর থিওরিটিক্যাল পার্সপেক্টিভ সোশিওলজি কি, ডেভেলপিং এ সোশিওলজিক্যাল ইমাজিনেশনটা কি। তাইলে ফার্স্টে পড়বো আমরা সোশিওলজি, সিস্টেমেটিক স্টাডি অফ দ্য সোশ্যাল বিহেভিয়ার ইন হিউম্যান গ্রুপ। তাইলে এখানে অনেকগুলো লোক দাঁড়ায় আছে, তাইলে এখানে তারা কে কি রকম বিহেভিয়ার শো করতেছে, সিস্টেমেটিক স্টাডির এর মাধ্যমে কিরকম সোশ্যাল বিহেভিয়ার শো করতেছে হিউম্যান গ্রুপে, সোশিওলজি এটা নিয়ে কথা বলে। সোশিওলজি ফোকাস অন হাউ রিলেশনশিপ ইনফ্লুয়েন্স পিপল অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার। এটা মানে ফোকাস করে হাউ রিলেশনশিপ কিভাবে ইনফ্লুয়েন্স করে অথবা শেপ করে পিপল অ্যাটিটিউড আর বিহেভিয়ারের মধ্যে। তাইলে হাউ সোসাইটি ডেভেলপ অ্যান্ড চেঞ্জ, সোসাইটি কিভাবে ডেভেলপ হয় অ্যান্ড চেঞ্জ হয়। তাইলে সোশিওলজিক্যাল ইমাজিনেশনের মধ্যে আমরা পড়তেছি অ্যাওয়ারনেস অফ রিলেশনশিপ বিটুইন অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ওয়াইডার সোসাইটি। তাহলে অ্যাওয়ারনেস অফ রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ওয়াইডার সোসাইটি মিলে যে রিলেশনশিপটা হয়, সোশিওলজিক্যাল ইমাজিনেশনে এটা নিয়ে কথা বলা হয়। তাহলে অ্যাবিলিটি টু ভিউ আওয়ার সোসাইটি অ্যাজ অ্যান আউটসাইডারহুড। তাহলে অ্যাবিলিটি টু ভিউ আওয়ার সোসাইটি আউটসাইডহুড মানে আউটসাইডার রোডে অ্যাবিলিটি টু ভিউ আওয়ার সোসাইটি আউটার কিভাবে কাজ করে, রেদার দ্যান ফ্রম পার্সপেক্টিভ অফ লিমিট এক্সপেরিয়েন্স এন্ড কালচারাল বেসিস। লিমিটেড এক্সপেরিয়েন্স অথবা ওয়াইডার এক্সপেরিয়েন্স এর মধ্যে কালচারাল বেসিসে সোশিওলজি অ্যাবিলিটি এন্ড সোসাইটিটা আমাদের আউটসাইড রুডে কিভাবে হওয়া উচিত। তাইলে আমার সোশিওলজিক্যাল ইমাজিনেশনের মধ্যে আছে যেমন কনজিউমিং আইসক্রিম, স্ন্যাক, ক্যান্ডি, বার হোয়াইল ওয়াকিং। তাইলে ডেভেলপ কান্ট্রি লাইক ইউকে তে যখন মানুষে হাঁটে তখন আইসক্রিম খায়, স্ন্যাক খায়, ক্যান্ডি খায়, তখন হাঁটে। আনএমপ্লয়মেন্টের এক ধরনের ব্যারিয়ার দেখা দিতে পারে, এক ধরনের লাইফস্টাইল দেখা দিতে পারে। ডিভোর্স হইলে এক রকমের অ্যাটিটিউড দেখাইতে পারে। ডোনেটিং ফুড, অনেকে টাকা আছে চ্যারিটিতে ফুড ডোনেট করতে পারে। তাহলে কনসিডার দ্য এভরিডে ইন্টারেস্ট, তাইলে কনসিডার দ্য এভরিডে ইন্টারেস্টের মধ্যে এই জিনিসগুলো হইতেছে। তাইলে সোশিওলজি এন্ড সোশ্যাল সায়েন্স, তাইলে ইন কন্ট্রাস্ট টু আদার সোশ্যাল সায়েন্স, সোশিওলজি এমফেসাইজ ইনফ্লুয়েন্স দ্যাট গ্রুপ ক্যান হ্যাভ অ্যান পিপল বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড ওয়ে হুইচ পিপল শেপ সোসাইটি। তাহলে এই বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড আছে, পিপল কিভাবে সোসাইটিতে এটা ইমপ্লিমেন্ট করে and কিভাবে এটা শেপ বা চেঞ্জ করে, এটা নিয়েই আমার সোশিওলজি এন্ড সোশ্যাল সায়েন্স কথা বলে। তাইলে আমার সোশিওলজি এন্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে একটা আছে সায়েন্স, বডি অফ নলেজ অবটেইনড বাই মেথড বেসড অন সিস্টেমেটিক অবজারভেশন। তাইলে নলেজ, যে নলেজ আছে অবটেইনড বাই মেথড বেসড অন সিস্টেমেটিক অবজারভেশনের মাধ্যমে এটা হয়। ন্যাচারাল সায়েন্স, স্টাডি অফ দ্য ফিজিক্যাল ফিচার অ্যান্ড নেচার ওয়ে দে ইন্টারাক্ট অ্যান্ড চেঞ্জ। তাইলে ফিজিক্যাল ফিচার অ্যান্ড নেচার যেটা কিভাবে ইন্টারাক্ট করে অ্যান্ড চেঞ্জ করে, ন্যাচারাল সায়েন্স এটা নিয়ে কথা বলে। সোশ্যাল সায়েন্স কথা বলে স্টাডি অফ দ্য সোশ্যাল ফিচার অফ হিউম্যান অ্যান্ড ওয়ে দে ইন্টারাক্ট অ্যান্ড চেঞ্জ। তাহলে সোশ্যাল ফিচার অ্যান্ড হিউম্যানের ভিতরে যে ওয়ে অফ ইন্টারাকশন আছে অ্যান্ড চেঞ্জ আছে, এটা নিয়ে তারা সোশ্যাল সায়েন্সে কথা বলে। তাহলে সোশিওলজি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, তাহলে অল সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন হ্যাভ এ কমন ফোকাস অন সোশ্যাল বিহেভিয়ার অফ এ পিপল। তাহলে অল সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন করে কমন ফোকাস সোশ্যাল বিহেভিয়ারটা পিপলের, ইয়েট ইচ হ্যাজ পার্টিকুলার ওরিয়েন্টেশন, প্রতিটার একটা পার্টিকুলার ওরিয়েন্টেশন থাকে। সোশিওলজি এমফেসাইজ করে দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য সোসাইটি, পিপল অ্যাটিটিউড, বিহেভিয়ার, ওয়ে ইন হুইচ পিপল শেপ সোসাইটি। তাহলে এটা এমফেসাইজ করে যে পিপল অ্যাটিটিউড, বিহেভিয়ার, ওয়ে পিপল ক্যান শেপ দ্য সোসাইটি, সোসাইটিটাকে শেপ করতে পারে বা চেঞ্জ করতে পারে। তাহলে এখানে টেবিলের মধ্যে বলা আছে যে গান ওনারশিপ ইন দ্য ইউনাইটেড স্টেট। তাইলে বলা হচ্ছে যে ইউনাইটেড স্টেটের মধ্যে হোয়াইট পিপল 40% গান ইউজ করে, নন হোয়াইট 10% ইউজ করে। এজের ভিত্তিতে 18 থেকে 29 বছর বয়সে 28% লোক গান ইউজ করে, 30 থেকে 49 বছরের ভিতরে 37% লোক গান ইউজ করে, 50 থেকে 64%-এর ভিতরে 46% লোক
গান ইউজ করে, 65+ লোক 36% গান ইউজ করে। টোটাল ম্যান মানে ছেলেরা ইউজ করে 47% গান, আর মেয়েরা ইউজ করে 27% গান। তাইলে সোশিওলজি অ্যান্ড কমন সেন্স, তাইলে নলেজ দ্যাট রিলাইজ অন দ্য কমন সেন্স নট অলওয়েজ রিলায়েবল। তাইলে আমাদের একটা কমন সেন্স আমাদের আসতে পারে, এখন আমাদের ইনটিউশন আসতে পারে, কিন্তু আমাদের এটা যে অলওয়েজ যে রিলায়েবল হবে এমন না, এটা রিলায়েবল নাও হইতে পারে। সোশিওলজিস্ট মাস্ট টেস্ট অ্যানালাইজ ইচ পিচ অফ ইনফরমেশন দে ইউজ। তাহলে সোশিওলজিস্টটা মাস্ট কি করে, টেস্ট এন্ড অ্যানালাইজ করে ইচ পিস অফ দ্য ইনফরমেশন দে ইউজ, প্রতিটা পিচ অফ ইনফরমেশন তারা ইউজ করে। তাইলে এখন সোশিওলজি সায়েন্স অফ দ্য অবভিয়াস এর মধ্যে বলা হচ্ছে সোশিওলজি হ্যাজ বিন accused of the reaching obvious conclusion about the way people behave, being sociological research shown seemingly concerned about human behavior is wrong। তাহলে হিউম্যান বিহেভিয়ার রং নাকি রাইট এটা নিয়ে কথা বলে। মোর উইমেন দ্যান মেন কমিট সুইসাইড, তাইলে আমাদের বাস্তবে বলা হয় যে তাইলে আমাদের বাস্তবে যেটা বলা হয় সেটা হচ্ছে যে যেমন এখানে মোর উইমেন, তাইলে বেশিরভাগ মেয়েরা ছেলেদের থেকে বেশি সুইসাইড করে। মোর ইয়াং পিপল ওল্ড পিপল কমি, মোর ইয়াং পিপল মানে ওল্ড পিপলের থেকে ইয়াং পিপলরা বেশি সুইসাইড করার প্রবণতা থাকে। ইন ইয়াং এজ অফ দ্য স্টেজ এন্ড দ্য আনসার্টেনটি লাইফ আর দ্য গ্রেটেস্ট, ইয়াং এজে অনেক স্ট্রেস থাকে যেটা আনসার্টেনটির কারণে তারা সুইসাইড করতে বাধ্য হয়। তাহলে ব্ল্যাক হ্যাভ হায়ার সুইসাইড রেট দেন দ্য হোয়াইট, হোয়াইট পিপলের থেকে ব্ল্যাকরা বেশি সুইসাইড করতে কমিট হয়। মোর পিপল কমিট সুইসাইড ডিউরিং হলিডে, তাইলে মোর পিপল হলিডে টাইমের মধ্যে মোর পিপল বেশি সুইসাইড করতে চায় হলিডেতে। তারপর পিপল আর মোর লাইকলি টু কমিট সুইসাইড ডিউ টু দ্য এক্সটেন্সিভ মিডিয়া কাভারেজ, মিডিয়া কাভারেজ এক্সটেন্সিভ এর মাধ্যমে পিপল মোর আমার সুইসাইড করতে মানুষ বাধ্য হয়। তাইলে সোশিওলজি এন্ড কমন সেন্স, তাইলে সোশিওলজি কমন সেন্স, আর্থ ইজ ফ্ল্যাট ওয়ান্স ইজ কমন সেন্স। তাইলে আটটা হচ্ছে যে গোল, তাইলে ইটস লাইক এ রাউন্ড ফিগার, তাইলে এটা একটা কমন সেন্স। ডিজাস্টার ডু নট জেনারেলি প্রডিউস প্যানিক, তাইলে এই ডিজাস্টারটা জেনারেলি প্রডিউস করে না, ডু নট জেনারেলি প্রডিউস, এটা আসলে প্যানিকের কিছু না। আটটা আসলে রাউন্ড, এটা একটা কমন সেন্স, এটা আমাদের বোঝা উচিত যে এটা একটা অ্যাকুরেট সায়েন্স। তাইলে এখন এখানে বলা হচ্ছে যে সোশিওলজি, এখানে বলা হচ্ছে যে সোশিওলজি অ্যান্ড সায়েন্স অফ দ্য অবভিয়াস, উইমেন ওয়াকিং অ্যালোন at night is the greater danger sexual assault rape by the stranger than the women in the familiar place with man she knows। তাহলে উইমেনরা রাস্তাতে যে অ্যালন রাস্তাতে যে হাঁটে, এটা গ্রেটেস্ট ডেঞ্জার হইতে পারে, এখানে সেক্সুয়াল এসাল্টের বা রেপ হওয়ার সম্ভাবনা থাকে স্ট্রেঞ্জারের দ্বারা। তাইলে এটা নিয়ে বলা হচ্ছে যে ম্যান নোজ যে সে কখন কোন সময় বাইরে হবে, সে এখন রেপ করবে। তাহলে এটা একটা সেক্সুয়াল এসাল্ট। তাহলে 50% সেক্সুয়াল এসাল্ট আর 25% রেপ ইনভলভ স্ট্রেঞ্জার। তাহলে 50% সেক্সুয়াল এসাল্ট এন্ড 20% রেপটা ইনভলভ করে স্ট্রেঞ্জারের দ্বারা। তাহলে মোর রেপিস্ট আর নোন অ্যাজ এ ভিকটিম, তাহলে মোর রেপিস্ট এরা হচ্ছে যে একজন ভিকটিম। দ্য মোস্ট লাইকলি রেপিস্ট ইনক্লুড ক্যাজুয়াল অ্যাকুয়েন্টেন্স, তারপরে বস, সুপারভাইজার, ফ্রেন্ড, ওয়ার্কমেট, ফ্যামিলি মেম্বার, নেইবার, এদের দ্বারা তারা রেপিস্টের আক্রান্ত হইতে পারে। দ্য কমন প্লেস অফ দ্য রেপ অর রেজাল্ট আর ইন অর্ডার টু ফ্রিকুয়েন্সি, তাহলে দ্য ভিকটিম হোমে হইতে পারে, স্ট্রিট হইতে পারে, লেনে হইতে পারে, তারপরে এসাইলেন্ট হোমের মধ্যে হইতে পারে, যে আমার যেগুলো হইতে পারে। তাইলে the high divorce rate in our society indicate that marriage as an institution under the threat in our society। তাহলে ম্যারেজটা হচ্ছে যে একটা ইনস্টিটিউশন, সোশ্যাল ভাবে বন্ডিং করে একজন আরেকজনের সাথে থাকার জন্য, কিন্তু এখন এটা যে ইনস্টিটিউশন, এটা আমাদের
সরি, আমার লেকচার ইন্টারাপ্ট হচ্ছে, মেবি আমার ইন্টারনেটে প্রবলেম করছে। যাই হোক, আমি কন্টিনিউ করতেছি। তাইলে ডিভোর্স ডিভোর্স রেটটা আমাদের বাইরে যেতেছে, তাইলে আমাদের ম্যারেজটা কন্টিনিউয়াসলি আমাদের ঠিকমতো হওয়া উচিত, তারপরেও হইতেছে না। মার্টিন জোসেফ বলছে যে সোশিওলজি ফর এভরিওয়ান নোট দ্যাট 90% অফ পিপল হু ডিভোর্স রিম্যারি। তাহলে 90% পিপল যারা ডিভোর্স করে তারা আবার পরে ম্যারি করে। which suggests that marriage itself it is not unpopular. তাহলে ম্যারেজ ইটসেলফটা এটা আসলে আনপপুলার না, পপুলার। রেদার পিপল হ্যাভ ডিফারেন্ট এক্সপেকটেশন অফ হোয়াট ম্যারেজ ইনভলভ। তাহলে ম্যারেজের সাথে কি কি ইনভলভ আছে, ডিফারেন্ট এক্সপেকটেশন নিয়ে কথা বলে। ইন দ্য পাস্ট ডিভোর্স ওয়াজ নট পসিবল ফর মেজরিটি অফ দ্য পপুলেশন। ইন দ্য পাস্ট ডিভোর্স ওয়াজ নট পসিবল ছিল না মেজরিটি অফ দ্য পপুলেশন। পিপল in unhappy marriage simply separated from each other. সেপারেটেড ছিল বা একই সাথে ছিল, রিবন্ডিং ছিল। সিন্স দে কুড নট লিগালি রিম্যারি, তারা লিগালি রিম্যারি করতে পারতো না। এরকম এরকম সিচুয়েশনও ছিল যে লিগালি একবার ম্যারি হয়ে গেলে পরে আর ম্যারি করতে পারবো না। দিস ডিস্টর্টেড ফিগার দ্য ম্যারেজ ইন দ্য পাস্ট। এটা আগে প্রিভিয়াসলি এটা এভাবে হইতো। তাহলে সোশিওলজি দ্য সায়েন্স অফ দ্য অবভিয়াস। তাহলে আর্মড রবারি, তাইলে এখানে বলা হচ্ছে যে আর্ম রবারি। তাইলে এখানে আর্ম রবারি ইজ মোর ডেঞ্জারাস ইন ভিকটিম দেন দা আনআর্মড রবারি। তাইলে আর্ম রবারিটা মানে ডেঞ্জারাস ছিল ভিকটিম দেন আনআর্মড রবারি থেকে। তাইলে দিস সোশিওলজি নোটেড দ্যাট আনআর্মড আনআর্মড রবার ইজ মোর লাইকলি টু হার্ট দ্য ভিকটিম। তাহলে আনআর্মড রবারটা কি মোর লাইকলি মানুষকে হার্ট করতো, ভিকটিমকে, বিকজ the victim is more likely to resist during the course of the robbery. তাহলে ডিউরিং দ্য পিরিয়ডে তারা রেসিস্ট ফিল করতো। তাইলে জাস্ট ওয়ান সেকেন্ড। তারপর সোশিওলজি দ্য সায়েন্স অফ দ্য অবভিয়াস। অবভিয়াস এর মধ্যে বলা আছে মেকিং দ্য কন্ট্রাসেপশন অ্যাভেলেবল contraception available to the teenager through the school clinic will they encourage them more sexual active because they will not have to worry about the unwanted pregnancy. তাইলে স্কুল লাইফের মধ্যে মানুষের আনওয়ান্টেড প্রেগনেন্সি থাকে বা প্রেগনেন্সি রিলেটেড স্কুল লাইফে প্রবলেম হয় না। তাইলে এখন ডেভেলপড নেশন গুলা যে কাজটা করা শুরু করছে, স্কুল লাইফে মানুষকে সেক্সুয়ালি ভাবে অ্যাক্টিভ করার জন্য তাদেরকে মোটিভেট করা শুরু করছে। মুর এন্ড দ্য কুলওয়েল বলছে the in review of the relevant studies argue that in anything in practice reduce the level of the teenager sexual activity significantly reduce the level of the teenage pregnancy. তাইলে এখন এখানে বলতেছে যে রিভিউ অফ দ্য রিলেভেন্ট স্টাডিজ আর্গু দ্যাট ইফ এনিথিং ইন প্র্যাকটিস রিডিউস দ্য লেভেল অফ টিনেজ সেক্সুয়াল অ্যাক্টিভিটি। এটা যদি রিডিউস হয়, সিগনিফিকেন্টলি রিডিউস লেভেল অফ আমার টিনেজ প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাইলে এটা টিনেজ প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা নাও হতে পারে। তাইলে দে আর্গু দ্যাট দ্য হোয়ার টিনেজার আর বেটার ইনফর্ম অ্যাবাউট সেক্স they are less inclined the either in indulge in the sexual activity out of the curiosity ignorance are the more willing to limit their sexual behavior. তাহলে they argue that the where teenager are better informed, teenager টা better informed হয় about sex and about the less inclined to either the indulge in the sexual activity তে interact থাকে out of the courtesy ignorance are the more willing to limit their sexual behavior. তাইলে ইগনোরেন্সটা মানুষের সেক্সুয়াল বিহেভিয়ারটা কন্ট্রোল করার মতো একটা ইমাজিনেশনটা ভালো হয়। তাহলে ডেভেলপমেন্ট অফ দ্য সোশিওলজি। তাহলে ডেভেলপমেন্ট অফ দ্য সোশিওলজির মধ্যে কথা বলা হচ্ছে যে আমার আর্লি থিঙ্কার লাইক আগস্ট কম্ট 1798 থেকে 1857 আমার এই দর্শনটা চলতে থাকে সোশিওলজি। তাহলে এখানে কি বলছে, the work during the uncertain time
ইন ফ্রান্স, তাইলে ডিউরিং দ্য আনসার্টিন টাইমে ফ্রান্সের মধ্যে কাজ করছে বা ফ্রান্সের মধ্যে কাজ করছে কোয়ান্টাম সোশিওলজি টু অ্যাপ্লাই দ্য সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। কোয়ান্টাম সোশিওলজি টু, তাহলে এখানে কোয়ান্টাম সোশিওলজি টু অ্যাপ্লাই দ্য সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার, কোয়ান্টাম সোশিওলজি অ্যাপ্লাই করছে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। হোপ দ্যাট সিস্টেমেটিক স্টাডি সোশ্যাল বিহেভিয়ার উড লিড এন্ডিউরিং দ্য রেশনাল অ্যান্ড সোশ্যাল অর্ডার। তাহলে হোপ দ্যাট সিস্টেমেটিক স্টাডি অফ দ্য সোশ্যাল বিহেভিয়ার এটা লিড করতে পারে এন্ডিউরিং রেশনাল সোশ্যাল অর্ডারের ক্ষেত্রে। প্রেজেন্টেড অ্যাম্বিটিয়াস চ্যালেঞ্জ অফ দ্য নিউ ডিসিপ্লিন, হয়তো এটা নতুন ডিসিপ্লিন আনতে পারে। তাইলে তাহলে অগস্ট কম্ট বলছে যে আমার মেজর কন্ট্রিবিউশন পজিটিভ ফিলোসফি অ্যান্ড ল অফ দ্য থ্রি স্টেজ। তাহলে পজিটিভ ফিলোসফি নিয়ে কথা বলছে, ল অফ থ্রি স্টেজ নিয়ে কথা বলছে। পজিটিভ ফিলোসফিতে লাইক ন্যাচারাল সায়েন্স সোশিওলজি should use the same scientific method to study society. Natural science sociology should use same scientific method to study society. লাইক ন্যাচারাল সায়েন্স সোশিওলজি এটা ইউজ করা উচিত সেম সায়েন্টিফিক মেথড টু স্টাডি সোসাইটি নিয়ে স্টাডি করার জন্য। তাইলে এখানে থিওরোলজিক্যালের মধ্যে বিলিফ ইন গড, তখন বলা হচ্ছে যে যে আল্লাহকে বিশ্বাস করো, এটা নিয়ে কথা বলা হয়েছে। বিলিভ ইন সুপার ন্যাচারাল এই জিনিসগুলোতে বিলিভ করো। পজিটিভিজম লাইক বিলিভ ইন সায়েন্সে বিলিভ করার জন্য। আর্লি থিঙ্কার হ্যারিয়েট ম্যাটিন নিউ বলছে 1802 সাল থেকে 1876 সাল পর্যন্ত। তাইলে এখানে বলছে যে ট্রান্সলেটেড ওয়ার্ক অফ দ্য কোম, তাইলে ওয়ার্ক অফ কোম নিয়ে ট্রান্সলেটেড করছে স্টাডি সোশ্যাল বিহেভিয়ার ইন ব্রিটেন এন্ড ইউনাইটেড স্টেটে। সোশ্যাল বিহেভিয়ার ইউনাইটেড স্টেটে এগুলা নিয়ে তারা স্টাডি করছে। এমফেসাইজ ইম্প্যাক্ট ইকোনমি, তাহলে ইকোনমিকের ইম্প্যাক্ট কি আছে, ল কি আছে, ট্রেড কিভাবে হয়, হেলথ, পপুলেশন কুড হ্যাভ এন সোশ্যাল প্রবলেম, তাহলে এটা সোশ্যাল প্রবলেম তৈরি করতে পারে। তাহলে এগুলা নিয়ে কথা বলছে। বিলিভ ইন দ্য সোশিওলজি শুড অ্যাক্ট ইন এ ওয়ে দ্যাট উইল বেনিফিট সোসাইটি, তাহলে বিলিভ দ্যাট সোশিওলজি শুড অ্যাক্ট ইন এ ওয়ে, তাহলে সোশিওলজি শুড অ্যাক্ট ইন এ ওয়েতে অ্যাক্ট করা উচিত দ্যাট উইল বেনিফিট সোসাইটি, যেটা সোসাইটিতে বেনিফিট নিয়ে আসতে পারে। তাইলে এটা আর্লি থিঙ্কারের মধ্যে হ্যারিয়েট ম্যারিটেনিও এটা নিয়ে কথা বলছে। তাইলে এখানে হারবার্ট স্পেন্সার 1820 সাল থেকে 1903 সাল পর্যন্ত সোশিওলজি নিয়ে, ডেভেলপমেন্ট অফ সোশিওলজি নিয়ে কি কথা বলছে। হোপ টু আন্ডারস্ট্যান্ড দ্য সোসাইটি বেটার ওয়াজ নট কম্পেলড টু ইমপ্রুভ ইট, মানে এটাকে ইমপ্রুভ করা দরকার। অ্যাপ্লাই কনসেপ্ট ইভালুয়েশন, এটা ইভালুয়েশন করা দরকার। এক্সপ্লেন হাউ সোসাইটিজ ইভলভ ওভার টাইম, সোসাইটি কিভাবে ওভার টাইম মিলে ইভলভ করে। বিলিভ দ্যাট সোশিওলজিস্ট নিড নট টু বি ওয়ার্ক অ্যাক্টিভলি চেঞ্জ এজেন্ট, লাইক সোশিওলজিস্টের লাইক এজেন্টের মতো কাজ করতে হবে অ্যাক্টিভলি, এরকম না। তাইলে এখানে ভ্যারিয়াস পার্সপেক্টিভে একজন সোশিওলজিস্ট কাজ করতে পারে। তাহলে এমিল ডার্কিমে 1858 সাল থেকে 1917 সাল পর্যন্ত কিভাবে কথা বলছে, ডেভেলপমেন্ট অফ দ্য সোশিওলজি। তাহলে ইনসিস্টেন্ট বিহেভিয়ার মাস্ট বি আন্ডারস্টুড উইথিন লার্জার সোসাইটাল কনসেপ্ট, তাহলে বিহেভিয়ারটা আন্ডারস্ট্যান্ডেবল হইতে হবে, বুঝার মতো ক্যাপাবিলিটিস থাকতে হবে লার্জার সোসাইটাল কনটেক্সটের মধ্যে। মেনশন দ্যাট ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটি মে সাফার ফ্রম দ্য অ্যানোমি লস অফ ডিরেকশন, তাহলে আমাদের ইংল্যান্ডে যেমন 1770 সালে একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে, তারপরে আমেরিকাতে হয়েছে। তাহলে এই রিভলিউশনের কারণে আমার সোসাইটিতে ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়, এটার ইম্প্যাক্ট হইতে পারে। তাইলে আমার সাফার ফ্রম অ্যানোমি, সোসাইটি মে সাফার অ্যানোমি, মানে অ্যানোমি সাফার করতে পারে, লস অফ ডিরেকশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে করতে পারে। তাইলে এমিল ডার্কিমে 1859 থেকে 1858 থেকে 1917 সালের মধ্যে বলছে যে সোশ্যাল ফ্যাক্ট অ্যান্ড ডিভিশন অফ দ্য লেবার। তাইলে এখানে এটা নিয়ে মেইনলি কথা বলছে যে সোশ্যাল ফ্যাক্ট নিয়ে ডিভিশন অফ দ্য লেবারের যে ডিভিশন আছে
এটা নিয়ে কথা বলছে। সোশ্যাল ফ্যাক্ট আর ওয়ে অফ দ্য অ্যাক্টিং। সোশ্যাল ফ্যাক্টটা হচ্ছে যে একটা লাইক অ্যাক্টিং এর মতো, থিঙ্কিং এর মতো, ফিলিং দ্যাট দ্য এক্সটার্নাল হিউম্যান বিং, যেটা এক্সটার্নাল হিউম্যান বিং ফিল করতে পারে। স্টেট অফ দ্য ইকোনমি অ্যান্ড রিলিজিয়নের ভিত্তিতে এটা ডিপেন্ড করতে পারে, ইকোনমি অ্যান্ড রিলিজিয়নের ভিত্তিতে। সোশ্যাল ফ্যাক্টস এক্সারসাইজ কোয়ার্সিভ পাওয়ার ওভার দ্য। তাইলে এখানে যেটা নিয়ে কথা বলছি, তাইলে এখানে বলছে যে মেজর কন্ট্রিবিউশন অফ দ্য লেবার, অ্যাক্টিং, থিঙ্কিং এর কথা বলছি, ফিলিং, এক্সটার্নাল হিউম্যান বিং, স্টেট অফ দ্য ইকোনমি, রিলিজিয়নের ভিত্তিতে তারা কথা বলবে। সোশ্যাল ফ্যাক্ট এক্সারসাইজ দ্য কোর্সিভ পাওয়ার ওভার দ্য ইন্ডিভিজুয়াল, ডিভিশন অফ দ্য লেবার সোসাইটি। ডিভিশন অফ দ্য লেবার সোসাইটিতে 1895-এ এটাতে মেকানিক্যাল সলিডিয়ারি করা হয়, অর্গানিক সলিডিয়ারি করা হয়। তাহলে ডিভিশন অফ লেবার সোসাইটি এটা ডিস্ট্রিবিউশন করা হয়। মেকানিক্যাল সলিডিয়ারি গ্রাউন্ডেড ইন কনসাস এন্ড দ্য সিমিলারিটি অফ বিলিফ এন্ড দ্য অর্গানিক সলিডিয়ারি ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্সি। তাহলে এমিল ডার্কিমে এটা নিয়ে কথা বলছে। তাহলে 1858 সাল থেকে 1917 সাল পর্যন্ত। তাহলে ডেভেলপমেন্ট অফ দ্য সোশিওলজি। তাইলে আর্লি থিঙ্কারের সোশিওলজিটা আসলে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, ম্যাক্স ওয়েবার যেটা বলছে মেজর কন্ট্রিবিউশন সোশ্যাল অ্যাকশন এন্ড রেশনালাইজেশন। তাহলে সোশ্যাল অ্যাকশন যদি রিকোয়ার্ড হয় তাহলে যেন সোশ্যাল অ্যাকশন নেয়। সোশ্যাল অ্যাকশন ইজ ফোর্স বিহাইন্ড দ্য চেঞ্জ। সোশ্যাল অ্যাকশন নিলে তাইলে আমার একটা চেঞ্জের মধ্যে এটা ইম্প্যাক্ট আসতে পারে, হয়তো এটা পজিটিভ ম্যানারে আসতে পারে। পিপল আর মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য ট্রেডিশনাল by instrumental ideal type the construct for the evaluating specific cases। তাহলে স্পেসিফিক কেসেস নিয়ে তারা কথা বলতে পারবে। মডার্ন ডেভেলপমেন্টের মধ্যে কার্ল মার্কস আসলে সোশিওলজি নিয়ে কি নিয়ে কথা বলছে। তাহলে কার্ল মার্কস 1818 সাল থেকে 1883 সাল থেকে কথা বলছে। এটা মোস্ট পপুলার হয়েছে হ্যাড ইন্টারেস্ট অ্যাবস্ট্রাক্ট ফিলোসফিক্যাল ইস্যু অ্যান্ড এভরিডে রিয়েলিটি। এটা ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ফিলোসফিক্যাল ইস্যু নিয়ে কথা বলছে, এভরিডে রিয়েলিটি নিয়ে। তাহলে এমফেসাইজ ইম্পর্টেন্স অফ ইকোনমি অ্যান্ড অফ কমপ্লিট অফ দ্য সোসাইটি। এমফেসাইজ ইকোনমির ইম্পর্টেন্স নিয়ে কথা বলছে, সোসাইটির কনফ্লিক্ট হলে যেন এটা ইজি হইতে পজিটিভ ম্যানারে দূর করা যায়। তাহলে হি স দ্য ফ্যাক্টরি অফ দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট অ্যান্ড বিটুইন দ্য এক্সপ্লয়েটেড অ্যান্ড এক্সপ্লয়েটেড। তাহলে হি স দ্য ফ্যাক্টরি দ্য সেন্টার অফ কনফ্লিক্ট, সে কনফ্লিক্ট দেখতে পারছে বিটুইন এক্সপ্লয়েটার এন্ড দ্য এক্সপ্লয়েটেড, এটার মধ্যে সে কনফ্লিক্ট খুঁজে পাইছে। তাহলে এমফেসাইজ দ্য গ্রুপ অফ দ্য আইডেন্টিফিকেশন এন্ড দ্য অ্যাসোসিয়েশন ইন্ডিকেট অফ দ্য স্ট্যাটাস। এমফেসাইজ গ্রুপ অফ আইডেন্টিফিকেশনের দরকার এন্ড অ্যাসোসিয়েশন অ্যাজ ইন্ডিকেটর অফ দ্য স্ট্যাটাসের ভিত্তিতে অনেক কিছু হয়। আমাদের টাইপ এ, টাইপ বি, কে কোন টাইপের, আমাদের এগুলো আইডেন্টিফাই করা উচিত। তাহলে কার্ল মার্কস বলছে এখানে মেজর কন্ট্রিবিউশনে ক্লাস স্ট্রাগল, তাহলে সারপ্লাস ভ্যালু এন্ড অ্যাটেনশন থিওরি, সারপ্লাস ভ্যালু থিওরি। তাহলে অ্যাকচুয়াল কস্ট অফ দ্য প্রোডাক্ট, অ্যাকচুয়াল কস্ট অফ দ্য প্রোডাক্ট আমরা কিভাবে আনি, কস্ট অফ র ম্যাটেরিয়াল প্লাস লেবার ওয়েজেস, লেবার ওয়েজেস আর কস্ট অফ র ম্যাটেরিয়াল আনলে আমরা অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডাক্ট পাবো। প্রাইস অফ প্রোডাক্ট, কস্ট অফ র ম্যাটেরিয়াল ওয়েজেস প্লাস প্রফিট। তাহলে আমরা প্রোডাক্টের প্রাইস পাইতে পারলে র ম্যাটেরিয়াল ওয়েজেস প্রফিট যোগ করলে আমরা প্রাইস পাবো। প্রাইস অফ দ্য প্রোডাক্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট অফ দ্য প্রোডাক্ট ইকুয়াল টু সারপ্লাস ভ্যালু পাবো। মোর এক্সপ্লয়টেশন মোর সারপ্লাস ভ্যালু, তাহলে আমরা এখানে মোর ইনভেস্টমেন্ট করতে পারবো। তাহলে বর্তমানে কার্ল মার্কসের দর্শনটাই আসলে ফিলোসফিক্যালি আমাদের অ্যাপ্লাই করা হয়। তাহলে এখন কার্ল মার্কস বলছে ওয়ার্কার ইন দ্য ক্যাপিটালিস্ট সোসাইটি আর alienated from the productive activity। তাহলে ক্যাপিটালিস্ট সোসাইটি আসলে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। তাহলে আমাকে তাদেরকে মোর প্রোডাক্টিভ করতে হবে ফ্রম দেয়ার প্রোডাক্ট। তাহলে তাদের প্রোডাক্ট থেকে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, ফ্রম দেয়ার ফিলো ওয়ার্কার থেকে আমাদের লার্ন করতে হবে, হিউম্যান পটেনশিয়াল থেকে আমাদের শিখতে হবে। তাহলে ডেভেলপমেন্ট অফ সোশিওলজি, ডেভেলপমেন্ট অফ সোশিওলজি লাইফ আগস্ট কম 1898 সাল থেকে 1798 সাল থেকে 1857 সাল পর্যন্ত ডেভেলপমেন্ট করে। হ্যারিয়েট মার্টিনিউ কি বলছে 1802 সাল থেকে 1876 সাল পর্যন্ত ডেভেলপমেন্ট করছে। হারবার্ট স্পেন্সার
স্পেন্সার করছে 1820 সাল থেকে 1903 সাল পর্যন্ত। কার্ল মার্কস করছে 1818 সাল থেকে তাইলে 1883 সাল পর্যন্ত। ইমিল ডারকিম করছে 1858 সাল থেকে 1917 সাল পর্যন্ত। তারপর জেনি এডামস করছে 1860 সাল থেকে 1935 সাল পর্যন্ত। তারপর জর্জ হারবার্ট, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কে কোন ওয়েতে কিভাবে সোশিওলজি ডেভেলপমেন্ট করছে এটার একটা জিনিস দেখানো হয়েছে। তাহলে তারপরে এখন আমরা ব্রেক নেব, তারপরে আমরা পড়বো যে মেজর থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, ফাংশনালিস্ট পার্সপেক্টিভ, কনফ্লিক্ট পার্সপেক্টিভ, এগুলো নিয়ে আমরা পড়ালেখা করবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে মেজর থিওরিটিক্যাল পার্সপেক্টিভের মধ্যে আমরা ফাংশনালিস্ট পার্সপেক্টিভ পড়বো। ফাংশনালিস্ট পার্সপেক্টিভ কি নিয়ে কথা বলে? এমফেসাইজ দ্যাট পার্ট অফ দ্য সোসাইটি আর স্ট্রাকচার মেনটেন ইন স্টেবিলিটি। সোসাইটি অ্যান্ড স্ট্রাকচার মেনটেন, এটা স্টেবিলিটি মেনটেন করবে। তারপর টলকট পারসন ভিউ দ্য সোসাইটি অ্যাজ এ ভাস্ট নেটওয়ার্ক অফ দ্য কানেকশন পার্ট, ইচ অফ দ্য হুইচ হেল্প মেনটেন দ্য সিস্টেম অ্যাজ এ হোল। তাহলে আমাদের অ্যাজ এ পার্ট হিসেবে একজন আরেকজনের সাথে আমাদের ইন্টারাক্ট করতে হবে। সিস্টেম অ্যাজ এ হোল সিস্টেমটাকে অ্যাজ এ হোল হিসেবে দেখতে হবে। ইচ পার্ট মাস্ট বি কন্ট্রিবিউটেড অর ইট উইল নট বি পাসড অন ফ্রম ওয়ান জেনারেশন টু নেক্সট। তাহলে ইচ পার্ট মাস্ট বি কন্ট্রিবিউটেড হইতে হবে, ইট উইল নট বি পাস ফ্রম অন ওয়ান জেনারেশন টু। তাহলে আমাদের রিসেন্ট ওয়ার্ল্ডে চেঞ্জ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন একটা 90 দশকে একটা কালচারের ভ্যারিয়েশন হইতেছে, এখন তো আমরা 90 দশকে চলতে পারি না। তাইলে আমাদের 2022 সালে আমাদের কিরকম কনসেপ্টে চলা উচিত, আমাদেরকে ওইভাবে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। এটা নিয়েই কথা বলছে ফাংশনালিস্ট পার্সপেক্টিভ। তাহলে ফাংশনালিস্ট পার্সপেক্টিভের দুইটা পার্ট আছে, ম্যানিফেস্ট ফাংশন এন্ড লেটেন্ট ফাংশন। ম্যানিফেস্ট বলা হয় ওপেন মাইন্ডেড, স্টেটেড, কনসাস ফাংশন ইনস্টিটিউশন। ম্যারেজ একটা ইনস্টিটিউশন, ডিভোর্স হইলে তাইলে আবার রিম্যারি করা যাইতে পারে। দিস ইনভলভ ইন্টেন্ডেড, রিকগনাইজড, আ কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাসপেক্ট অফ দ্য সোসাইটি। এটা অ্যাসপেক্ট অফ দ্য সোসাইটিতে কনসিকুয়েন্স হিসেবে কাজ করে। তাহলে লেটেন্ট ফাংশনস লাইক আনকনশাস হইতে পারে, আনইনটেন্ডেড ফাংশন লাইক ডিভোর্স হলে ম্যারি করা যাবে না বা এরকম ধরনের কথা বলতে পারে, বা আমার 32 এজে চিলড্রেন হওয়া যাবে না এরকম বিলিভ করে। যেমন আমাদের সোসাইটিতে বিলিভ করে 18 বছর 20 বছর হইলে আমাদেরকে বিয়ে দিতে হবে, বাচ্চা কাচ্চা লইতে হবে, সংসার করতে হবে। এগুলো হচ্ছে লেটেন্ট ফাংশনের মধ্যে পড়ে, পারপোজ এন্ড দ্য ইনস্টিটিউশন। তাহলে ফাংশনালিস্ট পার্সপেক্টিভের মধ্যে আমার ডিসফাংশন পড়ে। তাহলে ডিসফাংশনটা হচ্ছে একটা এলিমেন্ট অর process and society that may actual disrupt of the society system and reduce stability.
ডিসফাংশনটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা হ্যাম্পার হইতে পারে, টানাটানি হইতে পারে, দেখা গেছে আমাদের অ্যাকচুয়াল যে কাজটা করতেছে এটার মধ্যে ডিসরাপশন হইতে পারে, সোসাইটি সিস্টেমের মধ্যে ডিসরাপশন হইতে পারে, স্টেবিলিটির মধ্যে রিডিউস হইতে পারে। তাইলে এটা আমার একটা ডিসফাংশনের মধ্যে, ফাংশনালিস্টের মধ্যে আমার একটা ডিসরাপ্ট করতে পারে। তাহলে কনফ্লিক্ট পার্সপেক্টিভে কি নিয়ে কথা বলে? অ্যাজিউম দ্য সোশ্যাল বিহেভিয়ার ইজ দ্য বেস্ট আন্ডারস্টুড in terms of the conflict of the tension between competing group. তাহলে social behavior is the best understood, এটা best understood in term of the conflict। তাহলে কনফ্লিক্ট হইতেছে, টেনশন হইতেছে বিটুইন কম্পিটিং গ্রুপের মধ্যে। তাহলে কনফ্লিক্ট এই কম্পিটিং গ্রুপের মধ্যে যে টেনশন হইতেছে, ব্যারিয়ার হইতেছে, এটা নিয়ে কথা বলে যে কনফ্লিক্টটা কিভাবে রিসলিউশন করা যায়। কনফ্লিক্ট নট নেসেসারি ভায়োলেশন, এটা নেসেসারি ভায়োলেশন না, আনসার্টেন ওয়েতে কনফ্লিক্ট অনেকভাবে হইতে পারে। ক্যান টেক ফর্ম অফ দ্য লেবার নেগোসিয়েশন, তাহলে লেবারের মধ্যে যদি একটা কনফ্লিক্ট হয় তাহলে আমরা নেগোসিয়েশনের মাধ্যমে আমরা কনফ্লিক্টটা দূর করতে পারি। পার্টি পলিটিক্সটা আমরা এগুলা নেগোসিয়েশনের মাধ্যমে ঠিক করতে পারি। বাংলাদেশে রিসেন্ট আমার পলিটিক্যাল আনস্টেবিলিটি চলতেছে, তাহলে আমরা নেগোসিয়েশনের মাধ্যমে আমরা এগুলা করতে পারি। রিলিজিয়াস গ্রুপ অফ নিউ মেম্বার ডিসপিউট ওভার দ্য ফেডারেল বাজেট, তাইলে আমাদের রিলিজিয়াস বেসিসে আমাদের কতটুকু কাজ করতেছে না করতেছে, আমাদের সোশ্যাল কন্টেক্সট গুলো আমাদেরকে দেখতে হবে। তাইলে এখন এখানে মার্কিস ভিউ, মার্কিস ভিউ আসলে অ্যাকচুয়ালি কনফ্লিক্ট পার্সপেক্টিভের মধ্যে কি বলছে? কনফ্লিক্ট নট মেয়ারলি এ ক্লাস ফেনোমেনন, এটা কোনো ক্লাস ফেনোমেনন না, বাট এভরিডে লাইফ ইন অল সোসাইটিতে আমার কনফ্লিক্টটা হয়। এমফাসিস অন দ্য সোশ্যাল চেঞ্জ এন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য রিসোর্স মেক্স কনফ্লিক্ট থিওরিস্ট মোর রেডিক্যাল অ্যান্ড অ্যাক্টিভিস্ট দেন ফাংশনালিস্ট। তাইলে আমাদের মোর রেডিক্যাল হইতে হবে, ফাংশনালিস্ট থেকে রিসেন্ট ওয়ার্ল্ড এর ট্রেন্ডের সাথে আমাদের মোর ইন্টারাক্ট হইতে হবে। মার্কিস ভিউতে এটা নিয়ে কথা বলছে। তাহলে ফেমিনিস্ট পার্সপেক্টিভ, ফেমিনিস্ট পার্সপেক্টিভ কি নিয়ে কথা বলে? ভিউজ ইনইকুইটি ইন জেন্ডার অ্যাজ এ সেন্টার অফ অল বিহেভিয়ার অ্যাজ অর্গানাইজেশন। তাহলে অ্যান্ড অর্গানাইজেশন, তাহলে ধরি আমাদের ফিমেলরা কাজ করতে পারবে না, মেলরা কাজ করতে পারবে, ফিমেলরা বাসায় বসে রান্না করবে, এগুলো হচ্ছে যে আমাদের ফেমিনিস্ট পার্সপেক্টিভের মধ্যে পড়ে। যে ডিসক্রিমিনেশন গুলো, আমাদের আসলে ডিসক্রিমিনেশন হওয়া উচিত না কিন্তু আমাদের ডিসক্রিমিনেশন হইতেছে। তাহলে আমরা বলি যে মেয়েরা বাসায় বসে কাজ করবে, রান্না বান্না করবে, সংসার দেখাশোনা করবে, বাট দ্যাট ইজ নট দ্য ট্রুথ। তাহলে সামটাইম দ্য এলাইজ উইথ দ্য কনফ্লিক্ট থিওরি, দ্য ফেমিনিস্ট পার্সপেক্টিভ অলসো ফোকাস অন মাইক্রো লেভেল রিলেশনশিপ। মাঝে মধ্যে ফেমিনিস্ট পার্সপেক্টিভ মাইক্রো লেভেল হচ্ছে যে ছোট লেভেল একটা রিলেশনশিপের কথা বলা হয়, আর ম্যাক্রো লেভেল হচ্ছে বড় একটা রিলেশনশিপের কথা বলা হয়। তাইলে এটা ফোকাস করছে, ফেমিনিস্ট পার্সপেক্টিভ অলসো ফোকাস করছে একটা মাইক্রো লেভেল রিলেশনশিপের প্রতি, এন্ড এভরিডে লাইফ জাস্ট দ্য ইন্টারাকশন ইজ টু ডু। তারপরে ইন্টারাকশনিস্ট পার্সপেক্টিভের মধ্যে কিভাবে কথা বলে? এটা হচ্ছে মেজর থিওরিটিক্যাল পার্সপেক্টিভ। তাহলে জেনারেলাইজ অ্যাবাউট দ্য এভরিডে ফর্ম অফ দ্য সোশ্যাল ইন্টারাকশন, এক্সপ্লেন সোসাইটি অ্যাজ এ হোল। এটা হচ্ছে যে ম্যাক্রো নিয়ে কথা বলে, সোসাইটি অ্যাজ এ হোল নিয়ে আমাদের চিন্তা করা উচিত। সোশিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক অফ দ্য ভিউইং হিউম্যান বিইং অ্যাজ লিভিং ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য মিনিংফুল অবজেক্ট। এটাতে যখন বড় একটা জিনিস নিয়ে সোসাইটি কন্টেক্সট নিয়ে কাজ করবে, এটা অবভিয়াসলি মিনিংফুল অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে এটা নিয়ে আমাদের কথা বলে। তাহলে এখানে অনেক ধরনের এক্সপ্রেশন দেখানো হয়েছে। একটা উইমেন, তাহলে এখানে অ্যাঙ্গার সিচুয়েশন আছে, ফিয়ার সিচুয়েশনে তাকে কেমন দেখায়, ডিসগাস্ট সিচুয়েশন তাকে কেমন দেখায়, জয় কিভাবে দেখায়, স্যাড হইলে তাকে কিভাবে দেখায়, সারপ্রাইজ হইলে সে কিভাবে সারপ্রাইজ দেখায়। তাহলে সোশিওলজিতে সে কিভাবে সোসাইটিতে রিয়াক্ট করতেছে, তার মুভমেন্ট, তার চেহারা দেখেও এটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। তাইলে এবার আমার যেমন ওকে, আমার এই সাইনটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে যে ইউকে অ্যান্ড ইউএসএ তে বলা হয় এটাকে ওকে, জাপানে এই সাইনটাকে বলা হয় মানি, রাশিয়াতে বলা হয় এটাকে জিরো, আর ব্রাজিলে কাউকে ইনসাল্টিং করাইলে মনে করে যে এটা করলে কাউকে ইনসাল্টিং করতেছে। তাহলে ডিফারেন্ট সোশ্যাল কন্টেক্সট অনুসারে অ্যান্ড সোশিওলজিক্যাল থিঙ্কিং অনুসারে এক এক সোসাইটিতে কোনটা কোন ভাবে রিয়াক্ট করতেছে আমাদের এই জিনিসগুলো জানা উচিত। যেমন আমরা বাংলাদেশে একটা জিনিস জানি ওকে, এখন আমরা যদি এটা যাই যদি ব্রাজিলে বলি তাহলে বলবো যে তাদেরকে ইনসাল্ট করতেছে। তাহলে আমাদের
সোশ্যাল, আমাদের ক্রস কালচারাল ডিফারেন্সের জন্য আমাদের এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তাহলে মেজর থিওরিটিক্যাল পার্সপেক্টিভ আমরা পড়ছি। তাহলে সোশিওলজিক্যাল অ্যাপ্রোচ, তাহলে সোশিওলজিজ ইউজ অল ফোর পার্সপেক্টিভ। তাহলে অল সোশিওলজি যতগুলো পার্সপেক্টিভ, চারটা নিয়ে কথা বলছি, এই চারটা পার্সপেক্টিভ নিয়ে কথা বলে। উই গেইন ব্রডকাস্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সোসাইটি বাই ড্রয়িং অন অল মেজর। তাহলে আমরা ব্রডকাস্ট করে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সোসাইটি, সোসাইটির আন্ডারস্ট্যান্ডিং বাই ড্রয়িং অল মেজর, সব মেজর গুলো আমরা ইভালুয়েট করে পার্সপেক্টিভ, নাথিং হোয়ার দে ওভারল্যাপ অর হোয়ার দে ডাইভার্স, কোথায় তারা ওভারল্যাপ হবে, কোথায় তারা ডাইভার্স হইতে পারে। ইচ পার্সপেক্টিভ অফার ইউনিক ইনসাইট ইনটু দ্য সেম ইস্যু। তাহলে ইচ পার্সপেক্টিভ অফার করতে পারে ইউনিক ইনসাইট, ইউনিক ইনসাইটের ভিতরে ইনটু দ্য সেম ইস্যুর ভিতরে। তাহলে হোয়াই স্টাডি সোশিওলজি, তাহলে সোশিওলজি আমরা কেন পড়বো? অ্যাওয়ারনেস অফ দ্য কালচারাল ডিফারেন্সেস, কালচারাল ডিফারেন্সেস জানার জন্য আমরা সোশিওলজি পড়বো। অ্যাসেসিং ইফেক্ট অফ দ্য পলিসি, তাহলে অ্যাসেসিং ইফেক্ট অফ দ্য পলিসি সম্পর্কে জানার জন্য আমরা সোশিওলজি পড়বো। এনলাইটেনমেন্ট আন্ডারস্ট্যান্ডিং, আমাদের নিজের সম্পর্কে জানার জন্য আমাদের সোশিওলজি পড়া দরকার। মেকিং এভরিডে ডিসিশন, আমাদের এভরিডে ডিসিশন নেওয়ার জন্য কোনটা ভালো হবে, বা দেখা গেছে এক একজনে এক এক রকমের থিঙ্কিং করে, কেউ 60 দশকের থিঙ্কিং করে, কেউ 90 দশমের থিঙ্কিং করে। এই জেনারেশন বাবারা হয়ে আবার অনেকে 22 সালের থিঙ্কিং করে তারা সামনে আগায় যায়। তাহলে এটা ডিপেন্ড করে যে কে কিভাবে থিঙ্কিং করে, মেক এভরিডে ডিসিশন, ক্যারিয়ার প্রিপারেশনটা আসলে কিভাবে হবে। এন্ড দ্যাটস অল অ্যাবাউট মাই টপিক। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।